আজকে আমরা ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ড ভৌতবিজ্ঞান চ্যাপ্টার 3 এর একটা ইম্পর্টেন্ট টপিক বার্নৌলির উপপাদ্য সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এই বার্নৌলির উপপাদ্য শুধুমাত্র প্রযোজ্য প্রবাহীর ক্ষেত্রে। তার জন্য প্রবাহী সংজ্ঞা থেকে আমরা শুরু করছি। প্রবাহী কাকে বলা হয়? প্রবাহী এমন এক ধরনের বস্তু যার দরুন বাহ্যিক বলের দ্বারা সহজে এর মধ্যে বিকৃতি লাভ করা যায়। প্রবাহী সেই সব বস্তুকে বলা হয়েছে যার মধ্যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করলে সে সহজে নিজের আকার আকৃতি পরিবর্তন করে ফেলে। অভ্যন্তরীণ শক্তির জন্য সহজেই সে প্রবাহিত হয়ে যায়। যেমন কিনা তরল, যেমন কিনা গ্যাস। কোনো একটা কন্টেনারের মধ্যে গ্যাসকে রেখে দিলে গ্যাসটা এক জায়গায় থাকতে চায় না, গ্যাসটা সরিয়ে যেতে চায় তার ব্যাপন ধর্মের জন্য। তো সেই সব পদার্থ যারা অভ্যন্তরীণ শক্তির জন্য এক জায়গায় রাখা যাদেরকে সম্ভব না, যারা ছড়িয়ে পড়তে চায়, প্রবাহিত হতে চায়, তাদেরকে প্রবাহী বলা হয়েছে। প্রবাহের মধ্যে তরল আর গ্যাস দুটোই চলে আসে। আদর্শ প্রবাহী কাকে বলে? আদর্শ প্রবাহী হওয়ার জন্য একটা প্রবাহীকে 3 ধরনের ধর্ম পালন করতে হবে। নাম্বার 1 অসংনম্য হতে হবে, নাম্বার 2 তার সান্দ্রতা শূন্য হতে হবে, নাম্বার 3 তাকে ধারারেখ বা শান্ত প্রবাহ দেখাতে হবে। এবার এই 3টা জিনিস কি আছে সেটা সম্পর্কে আমি বলে দিচ্ছি। অসংনম্য কথার মানে ইনকমপ্রেসিবল, অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ করে যার ঘনত্ব কমানো বাড়ানো যাবে না তাকে অসংনম্য বলা হয়। সান্দ্রতা শূন্য, সান্দ্রতার কথার অর্থ হচ্ছে কোনো একটা প্রবাহীর ভেতরের অভ্যন্তরীণ ঘর্ষণ সেটা শূন্য হতে হবে। সান্দ্রতা কাকে বলে এটা এই চ্যাপ্টারেরই অন্য একটা টপিক আছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আর ধারারেখ এবং শান্ত প্রবাহ কাকে বলা হয়েছে তার সংজ্ঞা নিচে দেওয়া। যে ধরনের প্রবাহের প্রত্যেকটি বিন্দুতে প্রবাহের বেগ ও দিক অপরিবর্তিত থাকে, অর্থাৎ একটা পিকচার থেকে আমরা কল্পনা করতে পারি, মনে করে নিলাম এটা একটা প্রবাহী এখান থেকে প্রবাহিত হচ্ছে, এর মধ্যে একটা বিন্দু এ একটা বিন্দু বি আমি উঠিয়ে নিলাম। যদি আমি দেখতে পারি যে কোনো সময় এ বিন্দুতে এবং বি বিন্দুতে প্রবাহিত প্রবাহীর বেগ আর দিক কখনোই পরিবর্তিত হচ্ছে না, তারা সরল রেখা বরাবর একই দিকে একই বেগে চলে যাচ্ছে, তাকে বলা হয় ধারারেখ প্রবাহ। এর আরো দুটি কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে দুটি প্রবাহের দিক বরাবর অঙ্কিত স্পর্শক ছেদ করে না। এ বিন্দুতে তুমি যদি একটা স্পর্শক অঙ্কন করো, বি বিন্দুতে তুমি যদি একটা স্পর্শক অঙ্কন করো, সেই স্পর্শক কখনোই নিজেদেরকে ছেদ করবে না। আর এই ধরনের প্রবাহের ক্ষেত্রে শক্তির কোনো রকম অপচয় হয় না, খুবই ইম্পর্টেন্ট, যার জন্য আদর্শ প্রবাহীকে বার্নৌলির উপপাদ্যের মধ্যে ঢোকানো হয়েছে। এবার বার্নৌলির উপপাদ্যে বলেছে কি একক আয়তনের আদর্শ প্রবাহের ক্ষেত্রে একক আয়তন কেন বলা হয়েছে, পরবর্তীতে আমরা যখন এর গাণিতিক রাশিমালা নিয়ে আলোচনা করব সেটা তোমরা বুঝতে পারবে। একক আয়তন কথাটা উল্লেখ করতেই হবে এবং আদর্শ প্রবাহী তোমাকে উল্লেখ করতে হবে। আদর্শ প্রবাহের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে আমি আগেই বলে দিয়েছি। কোন বিন্দুতে প্রবাহের মধ্যে কোনো বিন্দু উঠিয়ে নাও, তার মধ্যে থাকে স্থিতি শক্তি, তার মধ্যে থাকে গতি শক্তি এবং তার মধ্যে থাকে চাপ শক্তির সমষ্টি যোগফল সর্বদা ধ্রুবক হয়। পয়েন্ট টু বি নোটেড। কি কি বললাম আমি? স্থিতি শক্তি, গতি শক্তি আর কিনা চাপ শক্তি, এই 3টা সমষ্টি কি হবে? ধ্রুবক। কার ক্ষেত্রে? যখন আমি প্রবাহীর আয়তন নিব একক আর প্রবাহীটা নিব আদর্শ টাইপের, আদর্শ প্রবাহীর ক্ষেত্রে। আচ্ছা, গাণিতিক রাশিমালা পড়ার সময় আমাদেরকে জানতে হবে যে আমি কি কি জিনিস ধরে নিচ্ছি এখানে। প্রবাহিত প্রবাহের ভর আমি এম ধরে নিচ্ছি, ওর ঘনত্ব আমি রো, এটা রো চিহ্ন আছে, হ্যাঁ, ব্যাকা পি কিছুটা, চাপ পি, প্রবাহের ভেতরে অবস্থিত বিন্দুর উচ্চতা, যেই বিন্দুর মধ্যে আমি বার্নৌলির উপপাদ্য লাগানোর চেষ্টা করছি তার উচ্চতা আমি ধরে নিই এইচ আছে এবং সেই বিন্দুতে পরিবাহী হবে না, প্রবাহী হবে, সেই বিন্দুতে প্রবাহীর বেগ আমি ভি ধরে নিলাম। তাহলে বার্নৌলি কি বলেছিল? তার চাপ শক্তি পি প্লাস স্থিতি শক্তি mgh প্লাস হাফ mv স্কয়ার গতি শক্তি, 3টাকে যোগ করলে আমি ধ্রুবক পাবো। তোমরা যখন ক্লাস 9 এর কার্যক্ষমতা শক্তি বলে একটা চ্যাপ্টার করবে, ওখানে স্থিতি শক্তির গাণিতিক রাশিমালা mgh এবং গতি শক্তির গাণিতিক রাশিমালা হাফ mv স্কয়ার অবশ্যই জানবে সেটা। আচ্ছা, পরবর্তী লাইনে কি আমি m কে সরিয়ে রো বসিয়ে দিলাম। কি করে হতে পারে? একটু আগেই বলেছিলাম আমি বার্নৌলির উপপাদ্য পড়ার জন্য আয়তন একক করে দিয়েছিলাম। আমরা জানি ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। আয়তন নিচেরটাকে যদি একক বা 1 করে দিই তাহলে ঘনত্ব সমান সমান ভর, তার মানে যা ভর তাই ঘনত্ব। ভর সরিয়ে আমি ঘনত্ব লিখে দিয়েছি, এম সরিয়ে রো লিখে দিয়েছি। আচ্ছা, এবার এই উক্ত রাশিমালাকে আমি রো জি দ্বারা ভাগ করেছি, যেটা বার্নৌলির উপপাদ্যের এই আকারটা আনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই আকারের উপর অনেক প্রশ্ন আসে, তাই জন্য এটা করতে হয়। আমরা কি করেছি? রো জি দ্বারা ভাগ করেছি। পয়েন্ট টু বি নোটেড।
রোজি দ্বারা ভাগ করার পরে পি বাই রোজি, এই ক্ষেত্রে রোজি রোজি কেটে গিয়ে শুধু এইচ পড়ে আছে, এবং রো বি স্কোয়ারকে রোজি দ্বারা ভাগ করার জন্য রো রো কেটে গিয়ে শুধু জি পড়ে থাকলো, এই 2g বি স্কোয়ার বাই 2g, এই দুটোকে যোগ করে আমরা ধ্রুবকই পাচ্ছি। পয়েন্ট টু বি নোটেড, এখানে পি বাই রোজি কে বলা হয় চাপ শীর্ষ, এইচ কে বলা হয় উচ্চতা শীর্ষ, বি স্কোয়ার বাই 2g কে বলা হয় বেগ শীর্ষ। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, বারবার পরীক্ষায় এর উপর প্রশ্ন আসে। আচ্ছা, বার্নৌলির উপপাদ্য থেকে আমরা কনক্লুশন কি বের করতে পারি? যে আদর্শ প্রবাহের ক্ষেত্রে স্থিতিশক্তি যদি অপরিবর্তিত থাকে, যদি আমি স্থিতিশক্তি নিয়ে ছেড়খানি না করি, পরিবর্তন না ঘটাই, তাহলে গতিশক্তি আর চাপ শক্তি ব্যস্ত সম্পর্কযুক্ত। যেখানে বেশি বেগ ওখানে কম চাপ, যেখানে কম বেগ সেখানে বেশি চাপ। তার কতগুলো আমরা আশেপাশে উদাহরণ দেখতে পারি। যেমন ট্রেন লাইনে যখন ট্রেন যাচ্ছে, অনেক সজোরে ট্রেন যাচ্ছে, তার সামনে আমাদের যেতে মানা করা হয়, কারণ ট্রেনটা সজোরে যাওয়ার জন্য বায়ুমণ্ডলে সেই স্থানে বেগ অনেক বেশি, যেখানে বেগ বেশি সেখানে চাপ কম। তার আশেপাশের অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হওয়ার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে বায়ু অগ্রসর হতে পারে এবং আমাদেরকে শুদ্ধ নিয়ে ট্রেনের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, এই জন্য ট্রেন থেকে কিছুটা দূরে থাকতে হয়। এর অনেক উদাহরণ আমরা দেখতে পারি, যেমন ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যাওয়া। তার পিছনে কারণ কি আছে? যখন ঝড় হচ্ছে স্বভাবতই ঘরের বাইরে টিনের উপর দিয়ে সজোরে বায়ু প্রবাহিত হওয়ার জন্য সেখানে নিম্নচাপ এলাকা সৃষ্টি হয়, কিন্তু ঘরের ভিতরে বায়ুর বেগ খুব একটা বেশি না হওয়ার জন্য সেখানে উচ্চচাপ থাকে। বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তার জন্য টিনকে ভেতর থেকে বাইরের দিকে একটা ধাক্কা মারে। এই অপ্রতিমিত বল টিন অনুভব করার জন্য টিন কখনো ঘরের থেকে ছুটে বেরিয়ে যায়, ঝড়ের সময় এটাই হয় আর কি। আচ্ছা, এবার আমরা পড়তে যাচ্ছি বার্নৌলির উপপাদ্যের প্রমাণ শক্তির সংরক্ষণ সূত্রের দ্বারা। তার জন্য আমাদের কিছু ফর্মুলা আগে জানতে হবে। যেমন ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তনকে আমরা বলতে পারি ভর সমান সমান ঘনত্ব গুণ আয়তন। কি করলাম? ঘনত্ব আর আয়তনকে গুণ করে দিলাম, ভরকে করে দিলাম একা। যেমন চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফলকে বলতে পারি বল সমান সমান চাপ গুণ ক্ষেত্রফল, বলকে করে দিলাম একা, চাপ আর ক্ষেত্রফলকে গুণ করে দিলাম। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, এই একটা ফর্মুলা তোমরা চ্যাপ্টার 2 তে নিশ্চয়ই পড়ে আসছো। এখানে সময়কে যদি আমি একক করে দিই তাহলে বেগ আর সরণ সমান হয়ে যাচ্ছে। another important formula। কার্যক্ষমতা শক্তির কার্যের ফর্মুলা কার্য সমান সমান বল গুণ সরণ। তো আমরা বলের জায়গায় লিখলাম চাপ গুণ ক্ষেত্রফল, আর সরণকে বেগ দিয়ে তুলনা করলাম, কারণ একটু আগে বলেছিলাম যদি একক সময় হয়ে থাকে সরণ ক্যান বি ইকুয়ালস টু বেগ, তো সরণ সরিয়ে দিয়ে আমি বেগ বসিয়ে দিলাম একক সময়ের জন্য। আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কোনো এক নলের মধ্যে দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় যদি নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তোমার জানা থাকে আর নল দিয়ে প্রবাহিত জলের বেগ তোমার জানা থাকে, তাহলে ওই ক্ষেত্রফলকে বেগ দিয়ে গুণ করলে কতখানি জল ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ জলের আয়তন আমরা সহজেই জানতে পারি।